নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি খুব মজার গল্প, ভূতের চেয়ে সাংঘাতিক। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি খুব মজার গল্প, ভূতের চেয়ে সাংঘাতিক। কুর্চি নামে একটা জায়গা আছে, কোশমিন কালেও শুনিনি। কিন্তু ওই যে আমাদের টপ্পাদা, তার আবার অদ্ভুত সব বাতিক। ম্যাপ খুঁজে খুঁজে উদ্ভুট্টে সব জায়গা বের করবেন। তারপর একটা শুভক্ষণ দেখে একদিন দুর্গা বলে বেরিয়ে পড়বেন। ফিরে এসে এইসা একখানা গপ্প শোনাবেন যে আমাদের গায়ের রক্ত হিম হয়ে যাবে। আমাদের অজানায় অভিযান ক্লাবের মূলে ওই টপ্পাদারই প্রেরণা ছিল। আমরা 5 জন কিশোর মিলে রাতারাতি ক্লাবটা গড়ে ফেলেছিলুম। টপ্পাদা তার সভাপতি হলেন। ক্লাবের উদ্দেশ্য হলো আজগুবি অচেনা সব জায়গায় বেড়াতে যাওয়া, অর্থাৎ স্রেফ অ্যাডভেঞ্চার। প্রথমবার কোথায় যাওয়া হবে তা ঠিক করে দিলেন টপ্পাদাই, এবং কুর্চির কথা তার কাছে এই প্রথম শুনলুম। টপ্পাদা গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, কুর্চি ভালো হবে। প্রথমে ছোটোখাটো থেকে শুরু করা ভালো, ক্রমে ক্রমে আরও কঠিন কঠিন জায়গার নাম বলবো। নীরু আমাদের নেতা, বয়সে বড়, ঢ্যাঙা, একটু কুঁজো, রোগাটে গড়ন, কিন্তু দারুণ সাহসী। সে খুঁতখুঁতে করে বলল, কুর্চি নাম শুনেই মনে হচ্ছে তেমন কিছু নয়। টপ্পাদা বরং আরও 2-1টা জায়গার নাম বলুন। টপ্পাদা রেগে গিয়ে বললেন, তেমন কিছু নয়? ওরে হতভাগা, শেক্সপিয়ার পড়িসনি তাই বলছিস? হোয়াটস ইন এ নেম? নামে কি আসে যায়? কুর্চিকে অত তুচ্ছ তাচ্ছিল্য করিস নে। মাত্র 1 রাত্রির ছিলুম সেখানে, তাতেই আমার যা অবস্থা হয়েছিল বাপস। টপ্পাদা চোখ বুজে কাঁধে ঝাঁকুনি দিলেন, যেন শিউরে উঠলেন। তবু বললুম, কি হয়েছিল টপ্পাদা? টপ্পাদা চোখ খুলে মিটিমিটি হেসে মাথা দোলালেন, বললেন, আগে থেকে ফাঁস করব না, তাহলে তো হয়েই গেল। অমু বলল, জাস্ট একটু হিন্ট দিন না, মানে ঠিক ব্যাপারটা। টপ্পাদা মুখ ভেঙচে বললেন, মানে ঠিক ব্যাপারটা কি গেলেই টের পাবি। সাহস থাকে তো যাও, নয়তো ভ্যানর ভ্যানর করো না। আমি এখন নিজের কাজে বসবো। বলে টপ্পাদা বিহারের ম্যাপটা খুলে টেবিলে হুমড়ি খেয়ে পড়লেন। একটা ডটপেনের ডগা দিয়ে কি সব জায়গায় খোঁচাখুঁচি শুরু করলেন। নীরু গম্ভীর মুখে বলল, 1 মিনিট ডিস্টার্ব করছি টপ্পাদা। টপ্পাদা ম্যাপে চোখ রেখে বললেন, আর একবার ম্যাপে কুর্চিটা দেখিয়ে দিন না প্লিজ। টপ্পাদা সহাস্যে ডটপেনের ডগা একটা জায়গায় রেখে বললেন, এই যে এখানে, ভালো করে দেখে নে আবার। নীরুর দেখা দেখি আমরা 4 জনও ঝুঁকে পড়লুম ম্যাপের ওপর, কিন্তু কুর্চি বলে কোনো নামই ডটপেনের ডগায় দেখতে পেলুম না। নীরু বলল, বুঝেছি। নীরু কি বুঝলো কে জানে। সতু বলল, কোথায় কুর্চি? ওটা তো একটা শুঁয়োপোকা। টপ্পাদা হো হো হেসে উঠলেন। ভূগোল এক্সামিনে কত পেয়েছিস এবার? সতু ভরকে গিয়ে বলল, 37 টপ্পাদা। চুপ, চালাকি হচ্ছে। ম্যাপে পাহাড় পর্বত চিনিস নে, আবার বলছিস 37 পেয়েছিস? হ্যাঁ, একেবারে 30 চুরি। আচ্ছা বলতো, 37-এ 30 চুরি করলে কত থাকে? সতু আরও ভরকে গিয়ে বলল, 7। টপ্পাদা চোখ ছানা বড়া করে বললেন, 7? হাসালি রে। 37-এ 30 গেলে 7 থাকে না?
আমরা টপ্পাদার সঙ্গে গলা মিলিয়ে হেসে উঠলুম। সত্যি সতুটা একেবারে গবেট। হাসির তোড়ে সতু একেবারে কোণঠাসা হয়ে গেল, আর কথাই বলল না। 37-এ 30 গেলে সত্যিই তো সাঁই পড়ে থাকে। কার সাধ্য এটা অস্বীকার করে? নীরু বলল, ঠিক আছে, আশীর্বাদ করুন টপ্পাদা, যেন আপনার মুখ উজ্জ্বল করতে পারি। টপ্পাদা ধমক দিয়ে বললেন, আমার মুখ উজ্জ্বল করে কাজ নেই, ক্লাবের মুখ উজ্জ্বল করলেই চলবে। যাও, এখন আর ডিস্টার্ব করো না, কাজ করতে দাও। আমাদের কুর্চি অভিযানের ব্যাপারটা এভাবেই শুরু হয়েছিল। নীরু বলেছিল, আরে বোকা, ম্যাপে লেখা নেই বলেই তো আমরা সেখানে যাচ্ছি। ম্যাপে তো শুধু বড় বড় জানাশোনা জায়গার নাম লেখা থাকে। সেসব জায়গায় তো রাম, শ্যাম, যদু, মধু সবাই যায়, এতে ক্রেডিট কিসের? অজানার অভিযানে বেরুবো বলেই না আমরা ক্লাব করেছি। সবাই সায় দিয়েছিলুম। নীরু আমাদের লিডার, ব্যাস এটুকুই যথেষ্ট। ট্রেনে বার্থ রিজার্ভ থেকে শুরু করে সঙ্গে কী কী জিনিসপত্র নিতে হবে সব ঠিক করলো নীরু। আমরা 4 জনে হুকুম তামিল করে গেলুম। তারপর এক শনিবার রাত 9টার মেল ট্রেনে আমরা সদলবলে উঠলুম। নীরু বলল, আপাতত আর কোনো কথা নয়, চুপচাপ নিজের বার্থে শুয়ে পড়ো, ঠিক সময়েই জাগিয়ে দেব। ট্রেনে ঘুম ভালো হলো না। অজানা জায়গায় আনন্দ যেমন, তেমনি অস্বস্তিও কম হচ্ছে না। না জানি কী বিপদ সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে। ভোরের দিকে বোধ করি ঘুমিয়ে পড়েছিলুম। নীরুর ডাকে ঘুম ভেঙে গেল। নীরু বলল, আর সামনের স্টেশনে নামতে হবে, উঠে পড় সব। সবে শীত পড়েছে কলকাতায়। শেষ রাতে ঠান্ডাটা পড়ে বেশি, কিন্তু এখানে দেখছি ঠান্ডা ভোরের দিকে অনেক বেশি। জানালা খুললে কনকনে হাওয়ায় হাড় কেঁপে উঠল। কুয়াশায় সব ঢাকা, তার মধ্যে মিটমিটে আলো দেখা যাচ্ছে। আমরা বিছানাপত্তর ঝটপট গুছিয়ে নিয়ে দরজার কাছে গেলুম। বেশ বড় স্টেশন, কিন্তু তেমন ভিড় নেই। সতু বলল, স্টেশনের নাম লেখা নেই রে। নীরু বলল, তোকে স্টেশনের নাম নিয়ে মাথা ঘামাতে হবে না। ধমক খেয়ে সে চুপ করে গেল। আমরা কিন্তু ঘুরে ঘুরে স্টেশনের নাম খুঁজছিলুম। কোন স্টেশনের টিকিট কেটেছে নীরু তাও তো জানি না, সব টিকিট ওর কাছে। চায়ের স্টলে চা খেতে খেতে অমু সাহস করে বলল, ঠিক স্টেশনে নেমেছি তো আমরা। নীরুর শুধু জবাব, তারপর বলল, তোরা দাঁড়া, আবার টিকিট কাটতে হবে। একটু পরে চা খেয়ে আমরা যে যার বোঁচকা বুঁচকি পিঠে আটকে নিয়ে স্কাউটদের মতো নীরুর পেছনে পেছনে চললুম। ওভারব্রিজ দিয়ে অন্য একটা প্ল্যাটফর্মে গেলুম আমরা। তারপর নীরু বলল, ট্রেন বদলাতে হবে, মিনিট 15-র মধ্যে ট্রেন পাওয়ার কথা। না, ওই যে আসছে, ওটাই হবে। তবু বলল, পৌঁছবো কখন? নীরু বলল, প্রায় 9টা বেজে যাবে, টপ্পাদার কথা মতো। যাক গে, বাঁচা গেল। তাহলে টপ্পাদার কাছে সব হাল হদিশ নিয়েই বেরিয়েছে নীরু, সে লিডার। আমরা চুপচাপ হুকুম তামিল করে যাব, ব্যাস। এমন বিচ্ছিরি ট্রেনে কখনো চাপিনি। কামরাগুলো যেন কোন মান্ধাতার আমলে তৈরি, যেমন নোংরা তেমনি বিদঘুটে শব্দ আর ঝাঁকুনি। ইঞ্জিনের হুইসিলও বড় মারাত্মক, কানের ভেতর গরম শীষে ঢুকে যাচ্ছে যেন। স্পিডও তেমনি ছাড়া গাড়ির মতো, ঘটঘট ঘট্টাং ঘটঘট ঘট্টাং, এক টানা বিরক্তিকর শব্দ। দুপাশে তখনও কুয়াশা, তাই কিছু বোঝা যাচ্ছে না। কামরায় আমরা বাদে আর কেউ নেই। ঝাঁকুনির চোটে প্রচণ্ড ঘুম আসছে। সতু তো হাঁ করে ঘুমুতে শুরু করলো। দেখা দেখি আমিও আর চোখ খুলে থাকতে পারলুম না। কতক্ষণ পরে নীরুর ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি ফাঁকা ধুধু মাঠের মধ্যে দিয়ে ট্রেন চলেছে, আর কুয়াশা নেই। রোদ্দুর ঝকমক করছে। কাছে ও দূরে টিলা দেখা যাচ্ছে, কিন্তু গাছপালা খুব কম, পাথুরে মাটি। কোনো ফসলের চিহ্ন নেই কোথাও, কোনো বসতির চিহ্ন চোখে পড়ছে না। নীরু তাড়া লাগালো, রেডি, স্টেশন এসে গেল। একটু পরে ট্রেনের গতি কমলো, তারপর থামলো। আমরা নেমে গেলুম জিনিসপত্র নিয়ে।
ট্রেনটা কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। মনে হলো আমরা ছাড়া এ ট্রেনে যেন কোনো যাত্রী নেই। তারপর দেখি এ কি উদ্ভুট্টে স্টেশন! আমরা ছাড়া আর কেউ ট্রেন থেকে নামেনি। আর স্টেশন বলতে একটা মালগাড়ির কামরা নিচু প্ল্যাটফর্মের একধারে দাঁড় করানো আছে, তারও দরজা বন্ধ, কোথাও কোনো লোক নেই, একেবারে খাঁ খাঁ নিঝুম। তারপর আমরা হৈ হৈ করে উঠলুম। প্ল্যাটফর্মের শেষে ইংরেজি ও হিন্দিতে বোর্ডে লেখা আছে কুর্চি। সতু বলল, কিন্তু আমরা থাকবো কোথায়? কিছু দেখতে পাচ্ছি নে যে। নীরু ধমকালো, তোর আশাই উচিত হয়নি সতু, অ্যাডভেঞ্চারে বেরোতে হলে ওসব ভাবা চলে না। সতু প্রায় কেঁদে ফেলার সুরে বলল, কিন্তু আমরা খাবো কি? আমার যে বারবার খিদে পায়। এ কথায় আমরা চারজনে হেসে উঠলুম। নীরু বলল, ওরে বোকা, খাওয়ার ব্যবস্থা না করে বেরোয়নি, সে তুই ভাবিস নে। চল মার্চ করে এগোনো যাক। মালগাড়ির কামরাটা থুড়ি স্টেশন ঘরের পাশ দিয়ে আমরা মাঠে নামলুম। কিছুটা হাঁটার পর একটা কাঁচা রাস্তা পাওয়া গেল। নীরু বলল, ওই যে পাহাড়টা দেখছিস, টপ্পাদা বলেছেন ওর ওপর একটা বাংলো পাওয়া যাবে। সন্দিগ্ধ অমু বলল, কি করে বুঝলি ওটাই সেই পাহাড়? নীরু তার বগলের ফাঁকে ঝোলানো কিটব্যাগ থেকে একটা ছোট্ট বাইনোকুলার বের করল। বলল, খালি চোখে দেখেই চিনেছি, তবে সার্টেন হওয়া যাক। বলে সে দূরবীন যন্ত্রটা চোখে রেখে কিছুক্ষণ দেখল। দেখে একটু হেসে বলল, আমার আইসাইটের জোর আছে। ভাবিস কি তোরা? ওটাই বটে। টপ্পাদা বলেছিলেন শুধু ওই পাহাড়টাতেই কিছু গাছপালা ঝোপঝাড় আছে, বাদ বাকি সব ন্যাড়া। দ্বিতীয়ত, ওটার চূড়োয় একটা পুরনো ভাঙাচোরা মন্দির আছে, মন্দিরের দেয়ালে বটগাছ গজিয়েছে। তৃতীয়ত, বাংলোটা পাহাড়ের অন্য পিঠে, তাই দেখা না গেলেও বাংলোর পিছনে একটা উঁচু দেবদারু গাছ আছে, তার ডগায় একটা সাদা পতাকা উড়ছে। পতাকাটাই প্রথমে চোখে পড়েছিল, তোদেরও এবার চোখে পড়বে, তাকিয়ে দেখ। ঠিক তাই বটে। আমরা খুব উৎসাহের সঙ্গে হাঁটতে থাকলুম। শীতের রোদ্দুরে হাঁটতে বেশ আরামই হচ্ছিল। অবশ্য বাতাস সামনে থেকে জোরে বইছে, পিঠে মস্ত বোঁচকা নিয়ে একটু ঝুঁকে হাঁটতে হচ্ছিল এই যা। নীরু গান গেয়ে উঠল একটু পরে। আমরা ওর সঙ্গে গলা মেলালুম। সতুও বেসুরো গলা নিয়ে যোগ দিল। মহানন্দে আমরা পাহাড়টা লক্ষ্য করে চলতে থাকলুম। আমরা কখনো পাহাড়ে উঠিনি, প্রায় 1000 ফুট উঁচুতে। বাংলোয় উঠতে আমরা সবাই হাঁপিয়ে পড়েছিলুম। পাহাড়ের গায়ে চারদিক ঘুরে গাড়ি ওঠার রাস্তা রয়েছে। রাস্তায় কোনো কালে খোয়া এবং যৎসামান্য পিচের প্রলেপ ছিল, এখন আর নেই। ওই ঘুরপথে উঠলে ততটা কষ্ট হতো না, কিন্তু তাহলে আর অভিযান কিসের? সোজা নাক বরাবর উঠে গেলুম। কিন্তু ভাগ্যিস মাঝে মাঝে গাছ ছিল, তাই জিরিয়ে নিচ্ছিলুম। এখন আর শীতের নাম গন্ধ নেই, গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। অবশেষে বাংলোর উঠোনে পৌঁছনো গেল। পুরনো বাংলো তা বোঝাই যায়। পাথরের দেওয়াল, ছাদও পাথরের টালি দিয়ে তৈরি। অমু বলল, মনে হচ্ছে এখানে অনেককাল মানুষ আসেনি রে নীরু। নীরু বলল, সেজন্যেই তো এখানে এলুম। সতু বলল, আমার যে খিদে পেয়েছে নীরু। নীরু ধমক দিতে গিয়ে হেসে ফেলল। দাঁড়া, দরজা খোলা যায় নাকি দেখি, কোন ব্যাটা তালা দিয়ে রেখেছে দেখছি। বলে সে এক লাফে উঁচু বারান্দায় উঠল। তারপর যেমনি তালা ধরে টেনেছে, উঠোনে আমরা যে গাছটার তলায় দাঁড়িয়েছিলুম সেই গাছের ওপর থেকে ক্ষণক্ষণে গলায় কে বলে উঠল, এ বাবু, এ খোকা বাবু, তালা মাথ টুটিয়ে, মাথ টুটিয়ে। আমরা আঁতকে উঠেছিলুম। তারপর দেখি ঝাঁকড়া গাছটার পাতার আড়ালে একটা লোক বসে আছে। অদ্ভুত লোক তো, এতক্ষণ বুঝি চুপচাপ সব দেখে যাচ্ছিল। আমাদের অবাক করে সে হনুমানের মতো দিব্যি নেমে এলো।
পরনে ময়লা নোংরা একটা নেভি ব্লু হাফ প্যান্ট, গায়েও তেমনি একটা ছেঁড়া খোঁড়া শার্ট। কাঁচা পাকা চুলগুলো মাথায় যেন পেরেকের মতো খোঁচা খোঁচা বসানো রয়েছে। লোকটার দুটো কানই লক্ষ্য করার মতো, বিরাট লম্বা কান, গোঁফও দেখার মতো, কিন্তু এত রোগা আর লম্বা মানুষ কখনো দেখিনি। আমরা ভোরকে গিয়েছি, কিন্তু সে কপালে হাত তুলে মিলিটারি কায়দায় সেলাম ঠুকে হিন্দিতে বলল, আমাকে ডাকলেই তো দরজা খুলে দিতুম। আমার নাম রামনারায়ণ, এ বাংলোর চৌকিদার আমি। বলুন কি করতে হবে? নীরু গম্ভীর হয়ে বলল, তোমাকে অনেক কিছুই করতে হবে, আপাতত ঘর খুলে দাও, তারপর বলছি। সে হাফ প্যান্টের পকেট থেকে চাবির গোছা বের করে তালা খুলল। বিশ্রী আওয়াজ করে দরজা খুলে গেল। আমরা ঘরে ঢুকে দেখি যাচ্ছে তাই অবস্থা। কতকাল পরিষ্কার করা হয়নি কে জানে, ধুলো ময়লায় নোংরা হয়ে আছে। আসবাব বলতে কোণার দিকে একটা লোহার খাট, তার ছোবড়ার গদিটার শোচনীয় দশা। রামনারায়ণ জানলাগুলো খুলে দিল। ঘরে ঢুকে বোটকা গন্ধ পাচ্ছিলুম। বাতাস ঢোকায় গন্ধটা কমে গেল। নীরু তাড়া দিয়ে বলল, কি করো হ্যাঁ? মাসে মাসে দিব্যি তো বেতন নাও, ঘরে একবার ঝাড়ুও দাওনি দেখছি। যাও ঝাঁটা আনো, জলও এনো এক বালতি। রামনারায়ণ কাঁচুমাচু হয়ে বলল, খবর দিয়ে এলে সব ঠিক করা থাকতো বাবু। আচ্ছা ঘাবড়াবেন না, আমি এখনই সাফ করে দিচ্ছি সব। সে বাংলোর টানা বারান্দা দিয়ে পিছন দিকে চলে গেল। আমি আর অমু বাইরে এসে চারিদিক ঘুরে ফিরে দেখতে থাকলুম। অমু বলল, হ্যাঁ হ্যাঁ রে বিজু, রামনারায়ণ গাছে চড়ে কি করছিল বলতো? বললুম, জ্বালানির জন্যে শুকনো কাঠ ভাঙছিল নিশ্চয়। অমু সন্দিগ্ধ স্বরে বলল, হ্যাট, ওই তো কত শুকনো কাঠ পড়ে রয়েছে, গাছে উঠতে যাবে কেন? আয় তো দেখি। আমরা গাছটার তলায় গেলুম। গাছটা অচেনা, চ্যাপ্টা পাতা, সাদা ডাল, খুব উঁচুও বটে, তেমনি ডালপালা ছড়িয়ে রয়েছে অনেকটা জায়গা জুড়ে। বললুম, ফল টল পারছিল তাহলে? কিন্তু ফল কোথায়? দেখছিস না শুধু পাতায় ভর্তি। অমু দেখতে দেখতে বলল। হঠাৎ আমার চোখ গেল ওপরে একটা ছড়ানো মোটা ডালের দিকে। আঁতকে উঠে বললুম, অমু অমু, ওটা কি রে? ওই যে দেখতে পাচ্ছিস ঝুলছে। অমু দেখে অবাক হয়ে বলল, সর্বনাশ, ডাল থেকে একটা ফাঁস লাগানো দড়ি ঝুলছে যে। ডালে দড়ি বেঁধে ও কি করছিল রে? হ্যাঁ, সুইসাইড করতে যাচ্ছিল নাকি? শিউরে উঠে বললুম, ওরে বাবা, তাহলে তো আমরা এসে না পড়লে রামনারায়ণ নির্ঘাত গলায় দড়ির ফাঁস আটকাতো। কি সাংঘাতিক ব্যাপার! আমরা দুজনে এইসব বলা বলি করছি, এমন সময় নীরুর চেঁচামেচি কানে এলো। তুমি আবার কে? রামনারায়ণ গেল কোথায়? তোমাকে দিয়ে চলবে না, রামনারায়ণকে ডাকো। তাহলে রামনারায়ণ ছাড়া এখানে আরও একজন লোক আছে বোঝা গেল। তার গলাও শোনা যাচ্ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল না কি বলছে সে। একটু পরে দেখি তপু হাসতে হাসতে বেরিয়ে এলো। আমরা তার কাছে এগিয়ে গেলুম। অমু বলল, কি হলো রে? তপু বলল, দেখগে না, খুব গোলমেলে ব্যাপার। বলে সে বাংলোর অন্য পাশে চলে গেল। রামনারায়ণের কাণ্ডটা ওকে বলার সুযোগ পেলুম না। এদিকে দেখি রামনারায়ণ ওপাশ থেকে এক বালতি জল আর ঝাড়ু নিয়ে আসছে। যে মানুষ মনের দুঃখে একটু আগে গলায় দড়ি দিয়ে মরতে যাচ্ছিল, তার মুখে হাসি দেখে অবাক হয়ে গেলুম। সে ঘরে গিয়ে ঢুকলো। তারপর চেঁচামেচি বেশ বেড়ে গেল। তখন অমু বলল, আয় তো দেখি কি ব্যাপার। আমরা দৌড়ে গেলুম। বারান্দায় উঠে মনে হলো যেন ঘরের ভেতর মারামারি শুরু হয়ে গেছে। ভেতরে ঢুকে দেখি নীরু মধ্যিখানে দাঁড়িয়ে রামনারায়ণ আর অন্য একটা অচেনা লোককে সামলাচ্ছে। দুজনেই মারমুখী। অমু বলল, কি হয়েছে রে নীরু? নীরু হাঁপাতে হাঁপাতে বলল, কি ঝামেলা দেখ তো। রামনারায়ণ যাওয়ার পর কোত্থেকে এই লোকটা এসে বলছে
কার হুকুমে বাংলোয় ঢুকেছেন আপনারা? আমি বাংলোর চৌকিদার। রামনারায়ণ বলে এক চৌকিদার ছিল বটে, তবে সে নাকি তার ঠাকুরদার আমলে এখন ও নামে কেউ নেই। অচেনা লোকটা বাধা দিয়ে তিরিক্ষি মেজাজে বলল, হ্যাঁ নেই তো। অমনি রামনারায়ণ হুঙ্কার দিয়ে বলল, খবরদার, নেই মানে আমি কে তাহলে? অচেনা লোকটাও রামনারায়ণের মতো রোগা, অমনি প্রকাণ্ড গোঁফ আছে, এমনকি এর পোশাকও হুবহু এক। তফাতের মধ্যে এর একটা কানই নেই। অন্য কানটাও রামনারায়ণের মতো অত বড় নয়। সে রামনারায়ণের কথা শুনে বলল, তুমি কে? তা বললে তো খোকাবাবুরা ভয় পাবেন, তাই বলছি আর কথা বাড়িও না, ভালো চাও তো মানে কেটে পড়ো। নীরু বলল, ভয় পাবো মানে? ভয় পাবো কি হে? লোকটা বাঁকা হেসে বলল, আমার ঠাকুরদার কাছে শুনেছি ডেভিড সাহেব এই বাংলোর মালিক ছিলেন। তাঁর আমলে রামনারায়ণ বলে একজন চৌকিদার ছিল, গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল সে। আর কোনো রামনারায়ণের কথা জানি না। হ্যাঁ। এ কথা শুনে অমু আর আমি পরস্পর মুখ চাওয়াচাওয়ি করলুম, আর রামনারায়ণ লাফিয়ে উঠে দাঁত কিরমির করে বলল, রঘুপতি, এবার আমার মাথায় সত্যি খুন চড়ে যাচ্ছে। আমাকে তুই মরা মানুষ বলতে চাইছিস? হ্যাঁ? রঘুপতি মুখ ভেঙচে বললে, আলবাত বলছি, তুই তো মরা, গাছে ঝোলা মরা। কম বয়সী এসব ছেলেপুলে দেখে তাদের ভয় দেখাতে এসেছিস? লজ্জা করে না তোর? রামনারায়ণ রাগে কাঁপতে কাঁপতে বলল, ওরে রঘুপতি, আমি মরা আর তুই বুঝি জ্যান্ত মানুষ? দেব? দেব এবার ফাঁস করে তোর কীর্তি? দেব? দি তাহলে? রঘুপতি বুড়ো আঙুল দেখিয়ে বলল, দে না ফাঁস করে, দিবি দে। রামনারায়ণ নীরুর দিকে তাকিয়ে বলল, খোকা বাবু, বাঁচতে চান তো এ বেটাকে তাড়ান। এ বেটা গত বছর কঠিন ব্যাময় পটল তুলেছে। এই বাংলোর পেছনের একটা ঘরে থাকতো বেটা। এবার বুঝেছেন তো ওকে? আমিও অমু ফ্যাল করে তাকিয়ে রইলুম। নীরু কিন্তু ঘাবড়ে যায়নি। সে হাসতে হাসতে বলল, তোমরা দুজনেই তাহলে মরা মানুষ? তার মানে ভূত, এই বলছো তো? রঘুপতি বলল, মোটেও না, মোটেও না, ও বেটা ভূত। আমি ভূত হব কোন দুঃখে খোকা বাবু? আসলে কি জানেন, ওর বড় খারাপ অভ্যাস, এখনো দখল ছাড়তে পারে না। কিছুদিন আগে এক বাবু এলেন, আপনাদের মতো বাঙালি, মাথায় বড় বড় চুল, বয়স 24-25 হবে। নীরু বলল, আমাদের টপ্পাদা। রঘুপতি বলল, তো সেই বাবু এসে ওর পাল্লায় পড়লেন। গতি দেখে আমাকে আসতে হলো। তারপর তো বুঝতেই পারছেন, আমাদের ঝগড়া থামাতে বাবুর হিমশিম অবস্থা। শেষে বললেন, ঠিক আছে, মীমাংসা করে দিচ্ছি। নীরু বলল, জানি। টপ্পাদা তোমাদের রেশ লড়িয়ে দিলেন। যে আগে ওই ওপরকার মন্দিরের বটগাছ থেকে একটা পাতা আনতে পারবে সে জ্যান্ত মানুষ, আর যে হেরে যাবে সে মরা মানুষ। রামনারায়ণ একগাল হেসে বলল, আমি জিতেছিলুম না, রঘুপতিটাই তো হেরে গিয়েছিল, বলেননি আপনাকে? নীরু কি বলতে যাচ্ছে, রঘুপতি চেঁচিয়ে বলল, বাঙালি বাবু বোকা, বোকার হদ্দ। আরে ভূতের সঙ্গে জ্যান্ত মানুষ কখনো পারে? তাই আমি হেরে গিয়েছিলুম। নীরু এবার রেগে গেল। টপ্পাদা মোটেও বোকা নন, যা তা বলো না। রঘুপতি বেজার হয়ে বলল, ঠিক আছে, কে জ্যান্ত কে মরা বুঝুন, আমি চলে যাচ্ছি। ওই গাছে ঝোলা রামনারায়ণটা যখন নিজের মূর্তি ধরবে তখন বুঝবেন ঠেলা। তখন আর মাথা ভাঙলেও আমি আসবো না। বলে রঘুপতি জোরে বেরিয়ে গেল। নীরু বলল, যত সব। রামনারায়ণ, ঘর সাফ করো।
ততক্ষণ আমরা বাইরে গিয়ে কিছু খেয়ে নিই। হ্যাঁ, জল কোথায় পাবো বলে দাও তো রামনারায়ণ। রামনারায়ণ ঝাড়ু হাতে মেঝের দিকে ঝুঁকে বলল, বাংলো ঘরের দক্ষিণ দিকে গেলে একটা পাতাল ঝর্ণা পাবেন। হ্যাঁ। নীরু বলল, আয় তোরা। বেরিয়ে গিয়ে অমু বলল, পাতাল ঝর্ণা কি রে? প্রস্রবণ নাকি? নীরু বলল, কিন্তু সতুটা কোথায় গেল? তপুই বা কোথায়? বললুম, আর তপু ওই উত্তর দিকে গেল দেখলুম একটু আগে। নীরু বলল, ডাক তো ওকে। আর অমু, তুই দেখ তো সতু কোথায় গেল। এরা এখন থেকেই ডিসিপ্লিন ভাঙতে শুরু করেছে। আমি ততক্ষণে মনে মনে বেশ অস্বস্তিতে ভুগছি। গাছের দড়িটা আর এই দিন দুপুরে ভূত মানুষ তর্কাতর্কি কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি নে। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এগিয়ে ডাকলুম, তপু, তপু। তপুর সাড়া এলো, এই যে এখানে। ঝোপের শেষে উঁচু হয়ে ওঠা পাহাড়ের গা থেকে একটা প্রকাণ্ড পাথর বেরিয়ে রয়েছে। সেখানে গিয়ে দেখি একটা গুহা, এবং গুহার দরজায় বসে তপু কি চিবুচ্ছে। আমাকে দেখে হাসি মুখে ডাকলো হাত তুলে। কাছে গিয়ে বললুম, কি চিবুচ্ছিস রে? তপু পাশে বসতে ইশারা করল। বসলুম। তপু বলল, খাবি নাকি? দারুণ টেস্টফুল জিনিস, দেখ না খেয়ে। কি বলতো বলে হাত বাড়ালুম। তপুর মুঠোয় কিছু রয়েছে। সে মুঠো থেকে আমার হাতে যা দিল আমি তক্ষুনি ছিছি করে ফেলে দিলুম। খিদে পেট ফোঁটো করছে। এখন এই ঠাট্টা তামাশার মানে হয়? তপু যেন অবাক হয়ে বলল, ফেলে দিলি? এত কষ্ট করে খুঁজে আনলুম। ভ্যাট, কি বলছিস তুই? হ্যাঁ, মরা পিঁপড়ে মানুষ খায়? তপু আমাদের দারুণ অবাক করে সেই ইয়া বড় মোটা পিঁপড়েটা কুড়িয়ে নিয়ে মুখে পুরল। তারপর তৃপ্তির সঙ্গে মুড়মুড় করে চিবুতে লাগলো। আমি হতভম্ব হয়ে বললুম, ছি ছি, তোর কি মাথা খারাপ হলো তপু? এ কি খাচ্ছিস তুই? তপু মুঠো থেকে আঙুলের ডগায় করে আরও একটা প্রকাণ্ড মরা পিঁপড়ে মুখে চালান করে দিল। এবার আমি খুব রেগে গেলুম। যা খুশি কর, নীরু ডাকছে, আমি চললুম বলে হনহন করে ওর কাছ থেকে চলে এলুম। বাংলোর সামনে দিয়ে যাওয়ার সময় দেখি রামনারায়ণ যত্ন করে ঘর ধুচ্ছে। দক্ষিণ পাশে গিয়ে ডাকলুম, নীরু, তোরা কোথায়? পাহাড়ের একটু নিচের দিকে সাড়া এলো, চলে আয় বিজু, শিগগির চলে আয়। এদিকে ঘন জঙ্গল, মধ্যে মধ্যে অনেক পাথর রয়েছে। কিছুটা নেমে গিয়ে দেখলুম একটা ঝর্ণা রয়েছে। একটা চৌবাচ্চার মতো পাথরের খাদ থেকে ঝিরিঝিরি করে জল নিচে গড়িয়ে যাচ্ছে। প্রস্রবণের ধারে বসে নীরু বান রুটি ছিঁড়ে খাচ্ছে। একটু অভিমান হলো, সবাই আসার তর সইল না ওর। ও না দলের লিডার। আমি চৌবাচ্চাটার অন্য ধারে দাঁড়িয়ে বললুম, ওরা এখনো আসেনি? নীরু হেসে বলল, হাসছে এখন, নে খেয়ে ফেল। চৌবাচ্চার ওধারে যেখানে সে বসে আছে সেখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি কমপক্ষে 100 মিটার দূরত্ব তো বটেই। আমার চোখ বড় হয়ে গেল। নীরুর হাতটা 100 মিটার লম্বা হয়ে আমার নাকের ডগায় একটা মোড়কে ভরা বানরুটি ধরেছে। এই রুটিগুলো গতকাল আমাদের পাড়ার বেকারি থেকে কেনা। কিন্তু কথা হচ্ছে, নীরু যত লম্বাই হোক, এত দূরে ওর হাত এলো কিভাবে? টের পেলুম আমার পা দুটো ঠকঠক করে কাঁপছে। নীরু বলল, নে না বাবা, কতক্ষণ ধরে থাকবো? অমনি চোখ বুঝে দৌড়তে শুরু করলুম। দৌড়নো বলা ভুল। পাহাড়ে চড়াই ভাঙা কি ব্যাপার প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলে বোঝানো কঠিন। দুহাত দুপায়ে কাঠবিড়ালির মতো হাঁচড় পাঁচড় করে এগোচ্ছিলুম আর কি। একটু পরে বাংলোর দেখা মিলল। সমতল একটা জমিতে বাংলোটা রয়েছে এতক্ষণে বোঝা গেল। উঠোনের পাশে একটা গাছের তলায় অমুর দেখা পেলুম। সে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। আমাকে হাঁপাতে হাঁপাতে উঠতে দেখে সে তাকালো, বলল, কিরে তোরা? খুঁজেই পাচ্ছি নে তোদের। নীরু কোথায় গেল? তুই বা কোথায় গিয়েছিলি? ভাবলুম ব্যাপারটা বললে অমু নিশ্চয় হো হো করে হেসে উঠবে, বলবে গুল দিচ্ছি, তাই চেপে গেলুম। বললুম,
সতু কোথায়? পেলি দেখা? অমু বলল, অদ্ভুত ব্যাপার রে সতু। ওকে থামতে দেখে বললুম, কি হলো সতুর? অমু ফিসফিস করে বলল, অবাক কাণ্ড বিজু, সতুটা ওখানে একটা ঝোপের ধারে বসে কি খাচ্ছিল জানিস? ঘাস। বিশ্বাস কর বিজু, খিদেটা ওর বরাবর বেশি, তাই বলে ঘাস খাবে? আমাকে দেখে খুব লজ্জা পেয়ে গেল, বলল কাকেও বলিস নে। তারপর করলো কি জানিস? হামাগুড়ি দিয়ে এগিয়ে ঝোপ থেকে পাতা ছিঁড়ে খেতে লাগলো। বকাবকি করে চলে এলুম। কতক্ষণ দাঁড়িয়ে থাকি বল? কথাগুলো করুণ মুখে বলার পর অমু ধূপ করে বসে পড়ল। বললুম, বসে কি হবে, উঠে আয়। ব্যাপার বড্ড গোলমেলে মনে হচ্ছে, বাংলোয় গিয়ে আলোচনা করা যাক। অমু বলল, হ্যাঁ, আলোচনা করার কি আছে? আছে রে ভাই। তুই সতুকে ঘাস আর পাতা খেতে দেখলি, আমি তপুকে কি খেতে দেখলুম জানিস? ইয়া বড় বড় মরা পিঁপড়ে, পাহাড়ি পিঁপড়ে। অমু মুখ ভেঙচে বলল, রামো, পিঁপড়ে? ছ্যা ছ্যা, বড় বোকা তো তপুটা, বরং মাটি খেলেও পারত। বলে সে পায়ের কাছ থেকে এক মুঠো কাঁকর ঘুঁটি ভরা মাটি তুলে নিয়ে মুখে পুরল এবং করকর করে খেতে শুরু করলো। আর সহ্য করতে পারলুম না, রেগে চেঁচিয়ে উঠলুম, তোরা কি রাক্ষস না ভূত? হয়েছে কি তোদের? এই নাক কান মোলা, কেটে পড়ছি। তারপর হনহন করে বাংলোয় গিয়ে ঢুকলুম। জিনিসপত্র নিয়ে এক্ষুনি কেটে পড়া যাক দল থেকে। আগে যদি জানতাম এরা এখানে কেউ ভূতের মতো হাত 100 মিটার লম্বা করে ফেলবে, কেউ পিঁপড়ে খাবে, কেউ ঘাস, কেউ মাটি, তাহলে কে আসতো এদের সঙ্গে? ফিরে গিয়ে টপ্পাদাকে সব রিপোর্ট করবক্ষণ। ঘরে ঢুকে দেখি কেউ নেই। রামনারায়ণ হোক কিংবা গাছে ঝোলা ভূতই হোক, ঘরটা চমৎকার সাফ করে রেখেছে। লোহার খাটের ছেঁড়া গদির ওপর সুন্দর একটা চাদরও বিছিয়ে দিয়েছে। বালিশও এনে রেখেছে গুনে গুনে 5টা। পেটের খিদে ভুলে গেছি অনেক আগেই, কিন্তু এখন ক্লান্তিতে ভেঙে পড়েছি। এমন সুন্দর বিছানা দেখেই ঘুমের টান এসেছে চোখে। ধূপ করে গড়িয়ে পড়লুম। সবে চোখ এঁটেছে, হল্লার শব্দে ঘুম ছুটে গেল। চোখ খুলে দেখি নীরু, তপু, অমু আর সতু তর্কাতর্কি করতে করতে ঘরে ঢুকছে। নীরু বলছে, আলবাদ দেখেছি তুই মাটি খাচ্ছিলি। অমু বলছে, কিন্তু সতু যে ঘাস আর পাতা খাচ্ছিল তার বেলা। সতু বলছে, আমি না হয় তাই খাচ্ছিলুম, বিজু কি খাচ্ছিল জিজ্ঞেস করো। লাফিয়ে উঠলুম, খবরদার সতু, যা তা বলবি নে, আমি কিছু খাইনি। সতু বলল, মিথ্যে বলবি না বিজু, তুই গাছে চড়ে পাখির বাসা থেকে ডিম চুরি করে খাচ্ছিলি, আমাকেও ডাকলি না বল। কি বললি? আমি রুখে দাঁড়ালুম। মিথ্যুক তুই, মহামিথ্যুক। সতু দাঁত বের করে বলল, ওর মুখ শুকে দেখ। তাছাড়াও করলো কি জানিস নীরু? ডিম খেয়েও খিদে মিটল না, তখন পাখির বাসাটা চিবুতে শুরু করলো। নীরু গম্ভীর গলায় বলল, খুব অন্যায় করেছিস বিজু। আমি রাগে কাঁপতে কাঁপতে বললুম, আর তপু যে মরা পিঁপড়ে খাচ্ছিল, আর তুই যে 100 মিটার মস্ত ভুতুরে হাত আমাকে। নীরু বাধা দিয়ে বলল, শাট আপ, ডিসিপ্লিন ভাঙছিস বিজু। তপু এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল, এবার একটু হেসে বলল, বিজু কি বলল রে, আমি পিঁপড়ে খাচ্ছিলুম? বললুম, হ্যাঁ খাচ্ছিলি তো, আমাকেও খেতে বলছিলি। নীরু আবার লিডারের ব্যবহার দেখাতে যাচ্ছিল। তপু তাকে থামিয়ে দিয়ে বলল, কোথাও একটা গোলমাল হয়েছে মনে হচ্ছে। নীরু বলল, কিসের গোলমাল হবে? বিজুটা মিথ্যে করে আমার লম্বা হাতের কথা বলছে। এই তো আমার হাত, মেপে দেখ ক মিটার। তপু বলল, ওয়েট, শোন, গোলমাল একটা হয়েছে কোথাও। প্রথম কথা, জ্ঞান তো ধর্ম তো বলছি, আমি মোটেও পিঁপড়ে টিপড়ে খাইনি। আপন গড, মা কালীর দিব্যি, মা সরস্বতীর দিব্যি। সতু বললে, আমিও দিব্যি করতে পারি, স্বীকার করছি আমার বেশি খিদে পায়, তাই বলে ঘাস পাতা খাবো কোন দুঃখে। অমু বলল, আমি বা মাটি খাবো কেন? হ্যাঁ, বই দে, ছুঁয়ে বলছি। আমি বললুম, আমিও তো বলছি পাখির ডিম বা বাসা খাওয়ার কি মানে হয়?
আমি ভূত না রাক্ষস, যা ছুঁয়ে বলতে বলবি বলবো। তপু বলল, আমি শুনেই বুঝতে পেরেছি কোথাও একটা গোলমাল হয়েছে। নীরু বলল, কিন্তু গোলমালটা কিসের? তপু গম্ভীর হয়ে বলল, ভৌতিক গোলমাল। ভৌতিক গোলমাল মানে? এ পাহাড়টা মনে হচ্ছে ভুতুড়ে, বাংলোটাও তাই। তপু বলতে থাকলো, আমরা পরস্পর যাদের আজে বাজে জিনিস খেতে দেখেছি তারা সবাই ভূত। আমাদের চেহারা ধরে গোলমাল পাকাতে চেয়েছিল, কিন্তু জ্যান্ত মানুষ আমরা, আমাদের সঙ্গে এঁটে ওঠা কি সহজ? নীরু, অবস্থা তো বুঝলি, তুই লিডার, এবার ঠান্ডা মাথায় প্ল্যান করে বল কি করবি। ঘরে একেবারে চুপচাপ অবস্থা, শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। দিন দুপুরে এমন গোলমেলে কাণ্ড দেখা যাবে কে ভাবতে পেরেছিল? একটু পরে নীরু বলল, উল্লাদা কতকটা ইশারা দিয়েছিলেন বটে, তবে উনি যখন ভয় পাননি, আমরাই বা ভয় পাবো কেন? তোরা শোন, আমরা এখানে থাকছি, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, কেউ যদি কাউকে কোনো বিদঘুটে কাণ্ড করতে দেখিস, জানবি সে ভূত। অমনি তাকে রাম ধোলাই দিতে শুরু করবি, এই আমার নির্দেশ। এবার চল, সবাই মিলে ঝর্ণাটা খুঁজে বের করি, স্নান টান করে খেয়ে নেওয়া যাবে। বিকেল অবধি তেমন কিছু ঘটল না। রামনারায়ণ আর রঘুপতি তাদের আর পাত্তা পাওয়া গেল না। আমরা ক্লান্ত ছিলুম বলে বিকেল অবধি জিরিয়ে নিয়েছি। খাটটা বেশ চওড়া, 5 জনে ঠাসাঠাসি করে শুতে অসুবিধে নেই। শীতের সময় এভাবে শুলে আরামই লাগে। বিকেলে উঠে শুকনো কাঠকুঠো কুড়িয়ে একটা এনামেলের মগে জল ফুটিয়ে চা করা হলো। চা, চিনি, দুধের কৌটো সবই ছিল। চা খাওয়ার পর বাংলোর সামনে উঠোনে বসে আছি। হঠাৎ দেখি অমু সতুকে দুমদাম মারতে শুরু করলো। সতু হাউমাউ করে উঠল। নীরু বলল, কি হলো রে? হলোটা কি? অমু আবার একটা কিল চালিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ভূত, এবারটা ভূত, সতু না। সতু ভ্যাঁ করে কেঁদে বলল, আমি ভূত না, সতু, মাইরে সতু, চিমটি কেটে দেখ। নীরু ছাড়িয়ে দিয়ে বলল, ব্যাপার কি বলবি তো অমু? অমু বলল, ও আবার ঘাস খাচ্ছিল। সতু কাঁদতে কাঁদতে প্রতিবাদ করল, না রে নীরু না, আমার অভ্যেস, আমি ঘাস ছিঁড়ে এমনি দাঁতে চিবুচ্ছিলুম, অনেকেই তো এমন করে, অভ্যেস। আমার আবার আঙুল কামড়ানো অভ্যেস। টের পেলাম আঙুলটা তখনও মুখে রয়েছে এবং তপু আর চোখে তাকাচ্ছে আর মুঠো রেডি করছে। ঝটপট আঙুল বের করে নিলুম। তপু সন্দিগ্ধ চোখে তাকিয়ে রইল। তবু কাঁচুমাচু হেসে ফিসফিস করে বললাম, হ্যাঁ, কিছু না, অভ্যেস। শীতের বেলা দ্রুত ফুরিয়ে এলো। এমন জায়গায় রাত কাটানোর অস্বস্তি পেয়ে বসেছিল সবাইকে। তার উপর পরস্পরের প্রতি পরস্পরের সন্দিগ্ধ দৃষ্টি। প্রত্যেকে খুব সতর্ক হয়ে গেছে, যেন বিদঘুটে কোনো কাণ্ড না করে ফেলি নিজের অজান্তেও। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশায় ঢেকে ফেলল পাহাড় আর এই বাংলোকে। তারপর হঠাৎ নীরু বলল, সর্বনাশ, মস্ত বড় ভুল হয়ে গেছে, আমাদের একটা আলো আনা উচিত ছিল। তপু বলল, কেন? টর্চও তো আছে প্রত্যেকের। একটা ল্যাম্পের দরকার ছিল না? নীরু উদ্বিগ্ন হয়ে বলল, অন্তত কিছু মোমবাতি আনা উচিত ছিল। ধুস, এমন ভুল মানুষ করে? টর্চের আলোয় রান্না করতে হলে ব্যাটারি পুড়ে শেষ হয়ে যাবে। আমরা তখন পরস্পর কাছাকাছি থাকছিলুম। ঘরে গিয়ে আরও কাছাকাছি থাকার চেষ্টা করলুম। এমন সময় দেখা গেল পাহাড়ের নিচের দিক থেকে একটা আলো উঠে আসছে। আমরা নেচে উঠলুম। নীরু বলল, নিশ্চয় সেই 2 ব্যাটা ভূতের একজন আসছে, হয় রামনারায়ণ নয়তো রঘুপতি। একটা কথা শোন, আলোটা আমাদের সত্যিই বড় দরকার। ওদেরকে নিয়ে কি করব? ভূতট্রুদ নিয়ে সমস্যায় পড়ব। ওদের ঝগড়া থামাতে হবে, তার চেয়ে একটা প্ল্যান করা যাক। অমু বলল, বল শুনি। নীরু চাপা গলায় বলল, আলোটা আগে হাতিয়ে নেব, তারপর ব্যাটাকে রামধোলাই শুরু করব সবাই মিলে। মারের চোটে ভূত ভাগানোর কথা শুনিসনি? পাগল আর ভূত দুটোকেই মার দিলে কাজ হয়। রেডি হ তোরা। টপ্পাদা ঠিক এমনি করেই সেবারে ওদের ভাগিয়ে দিয়েছিলেন।
লণ্ঠনটা উঠোনের ও প্রান্তে দেখা গেল। ঘন পাহাড়ি কুয়াশা, আলোর ছটা দুহাত অবধি পৌঁছচ্ছে। দেখা গেল একজন নয় দুজন আসছে। তার মানে রামনারায়ণ আর রঘুপতি দুজনেই হয়তো নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছে, নাকি আবার ঝগড়াঝাঁটি করতে আসছে। নীরু ফিসফিস করে বলল, রেডি। তপু, তুই ওরা বারান্দায় ওঠার সঙ্গে সঙ্গে আলোটা কেড়ে নিয়ে ঘরে চলে আসবি। সতু, বিজু, অমু, তোরা আমার সঙ্গে হাত লাগাবি। কামন। বারান্দায় দুজনে উঠেছে। অমু তপু বাঘের মতো দরজা দিয়ে লাফিয়ে পড়েছে। তারপর হ্যাঁচকা টানে হ্যারিকেনটা কেড়ে নিয়েছে। আর আমরাও একসঙ্গে ঝাঁপ দিয়ে পড়েছি ওদের ওপর। তারপর দুম দাম কিল, চর, থাপ্পড়, ঘুষি। দুই মূর্তি আলো কাড়ার সঙ্গে সঙ্গে হকচকিয়ে গিয়েছিল। মার খাওয়ার কয়েক সেকেন্ড পরে যেন তারা টের পেল যে তাদের বেজায় রামধোলাই দেওয়া হচ্ছে। গলা ফাটিয়ে একসঙ্গে হাউমাউ করে চেঁচিয়ে উঠল, ওরে বাবা রে, মেরে ফেললে রে, ওরে বাবা রে, এরা কারা রে। আমার কানে একটা গলা খুব চেনা মনে হচ্ছিল, কিন্তু ভূত তো চেনা মানুষ হয়েই দেখা দেয়। দেখা দিয়েছে আমাদের। তারপর একজন পড়ে গিয়ে চেঁচাতে থাকলো, ওরে নীরু রে, তপু রে, বিজু রে, অমু, সতু রে, তোরা কোথায় গেলি রে, আমায় বাঁচা রে। তপু দৌড়ে এলো আলো নিয়ে। আলোয় দেখি, সর্বনাশ, স্বয়ং টপ্পাদা সেজে এসেছে। চালাকি বুঝছিস নে। সে আবার ঘুষি পাকিয়ে যেতেই টপ্পাদা আর্তস্বরে বললে, ওরে আমি ভূত নই, মারিসনি আর মারিসনি, তোদের বিপদ আপদ হবে ভেবে লোক নিয়ে এসেছি রে। তারপর কি হলো কহতব্য নয়। টপ্পাদার পা ধরে ক্ষমা প্রার্থনা করেও ওর রাগ পড়ে না। তোদের জন্য আমি পরের ট্রেনে কষ্ট করে এলুম। ভেবেছিলুম ডেভিড সাহেবের বাংলোয় আবার ভূতের হাতে না পড়ে। অনভিজ্ঞ ছেলেপুলে সব, তাই 3 মাইল দূরের গ্রাম থেকে চৌকিদারকে ডেকে নিয়ে আসছি। আর তোরা, উফ। এই লোকটাই তাহলে আসল চৌকিদার। বেচারা একটু হেসে বলল, छोड़ दीजिए बाबूजी, खोका बाबू लोग डर से मरा है, डर पे माथा बिगड़िए গিয়েছে। उन्हींদের हाथ में मार बहुत मीठा है, छोटा छोटा हाथ मार भी बहुत छोटा। টপ্পাদার মুখে হাসি ফুটল। বললেন, ঠিক আছে।